আমাদের একজন টিচার আছেন, উনি নিঃসঙ্গতার অনুবাদক আর কি, নিঃসঙ্গতার 100 বছরের অনুবাদক জিএস হাবিব। তো জিএস হাবিব স্যার তর্জমা পত্রিকা নামে একটা পত্রিকা দিয়েছিলেন। এটা দেওয়ার পর একটা দুটো তিনটা দিলেন জাহাঙ্গীরনগরের ছাত্রদের করা একটা ফাউন্টেন নামে, বোধহয় ফাউন্টেন আমার যদি ভুল না হয়, এই নামে একটা কাজ দিলেন অনুবাদের পড়ার জন্য। তখন আমি চিন্তা করলাম যে শুধু পড়ার জন্য তো না, নিশ্চয়ই স্যারের একটা আগ্রহ আছে যে কাজকর্ম অনুবাদ একটু করা দরকার বা পারবে কি না। তো স্যার আমাকে একটা কাজ দিয়েছিলেন একবার, সিঙ্গাপুরের স্কুলের প্রিন্সিপালের লেখা একটা চিঠি অনুবাদ করতে দিয়েছিলেন। এটা অনুবাদ করার পর স্যার প্রশংসা করলেন। তারপরে চিন্ময় গুহের একটা বই আছে, ঘুমের দরজা ঠেলে, এই বইটা গিফট করছেন। তখন আমার মনে হলো যে না, এটা তো রিওয়ার্ডিং। যদিও আমরা অনুবাদ মানে জানি হচ্ছে লেস রিওয়ার্ডিং, আবার ওই যে ট্রান্সলেটার্স আর ট্রেটার্স, কিন্তু আমি দেখলাম যে ইন দ্য বিগিনিং আমি ট্রেটেড না, বা আমি নিজেকে ট্রেটার মনে করছি না, বা লেস রিওয়ার্ডেড মনে করছি না। এইভাবে কাজ অনুবাদ করা শুরু। তো আমার অনুবাদের শুরুটা আসলে হাবিব স্যারের হাতেই। স্যার ওই চিঠিটা অনুবাদ করিয়ে যদি একটা বই গিফট না করতেন, ওই বইটা তখন আবার এটা ধরেন আমরা যদি রেমুনারেশন হিসাব করি, ওই বইটা 1000 টাকা দাম ছিল, যেহেতু কলকাতা থেকে প্রকাশিত বই। তো আমি ধরে নিলাম যে প্রথম অনুবাদে আমার রেমুনারেশন হচ্ছে 1000 টাকা, এবং ইট ওয়াজ ওয়েল রিওয়ার্ডিং। এভাবে অনুবাদ করা শুরু। ইংরেজি বিভাগে পড়ার কারণে আসলে না, কিন্তু আবার হ্যাঁ, কারণ আপনি যদি স্ট্রাকচারালিস্ট চিন্তা করেন, ওই যে আমাদের আর একটু আগে যে স্যারের কথা বলছিলাম, যে অনুবাদক, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত অনুবাদক জিএস হাবিবের কথা বলছিলাম। তো স্যারের সাথে পরিচয় না হলে ধরেন অনুবাদের প্রতি বা লেখালেখির প্রতি আগ্রহ যে তৈরি করতে হয়, এই এই মানে নিজে থেকে তো আগ্রহ হয় না, যে কোনো একজন প্রভাবক লাগে বা ক্যাটালিস্ট লাগে, যেটা আমাদের আসলে ডিপার্টমেন্টে নাই, বা এখনও নাই, বা তখনও ছিল না আমাদের সময়। তো আমার কাছে অনুপ্রেরণা হচ্ছে আসলে বিশ্ববিদ্যালয়ে না গেলে জিএস হাবিব স্যারের সাথে পরিচয় হতো না, বা অনুবাদ যে একটা মানে অনুবাদ কর্মের যে একটা বিশাল জগৎ, অনুবাদ সাহিত্যে যে অনুবাদের একটা বিশাল আওতা আছে বা স্কিম আছে, এটা যে একটা এক্সপান্ডেড ফিল্ড, এই জিনিসটা জানা হতো না বা আগ্রহ তৈরি হতো না। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়, ইংরেজি বিভাগ, বিশ্ববিদ্যালয়, সর্বোপরি আমার এই একজন স্যারের কথা যার কথা বললাম, মানে তিনটাই আসলে একটা একটার সাথে রিলেটেড আর কি। তো বিশ্ববিদ্যালয় জীবন ধরা যায় যে, কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে না গেলে তো আমরা আসলে অনুবাদ, সাহিত্যকর্ম, লেখালেখি এবং দুই একজন লেখকের সাথে পরিচয় হওয়া, এটা আসলে বিশ্ববিদ্যালয়ে না পড়লে তো হইতো না। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ভূমিকাটা আছে বলা যায়। প্রথম অনুবাদ গ্রন্থ পাবলিশিংয়ের সময়টা খুব মানে বিপদের সময় আর কি। 2020 সালে যখন কোভিড-19 শুরু হয়, মার্চ মাসে যখন পুরো দেশ লকডাউনে পড়ে যায়, তখন আমি আসলে কাজটা মানে আমি ধরে নিলাম যে না, এবার একটু অনুবাদটা সিরিয়াসলি করি। এর আগে পত্রিকায় দিতাম, কয়েকটা পত্রিকায় লেখা অনুবাদগুলো ছাপাতো, ওটা খুব সিরিয়াসলি না, মাঝে মধ্যে সপ্তাহ 10 দিন 15 দিন পরে একটা লেখা দিতাম। তো কোভিড-19 আসার পরে দেখলাম যে যেহেতু ঘরবন্দি হলাম, এখন রাতে তো দিনভর যেহেতু তেমন খুব একটা কাজ করি না, রাতেও ঘুম আসে না, দিনে ঘুমাই, রাতে কী করব। তো তখন দেখলাম যে সিরিয়াসলি একটু কাজ করি, তখন বিদেশি কবিতা অনুবাদ করা শুরু করলাম। করতে করতে এক সময় গিয়ে দেখি যে 100টা কবিতা হলো। তো ওখানে স্টপ। তখন বললাম যে এটার নাম হবে পরদেশি 100 কবিতা। তখন আমার যিনি প্রকাশক, এই নন্দন বইঘরের প্রকাশক, আমি সুব্রতদার কথা বলছি, নন্দন বইঘরে, তার খুব প্রশংসা আমি করি। কারণ হচ্ছে মানে এই দুর্দিনে যখন বড় প্রকাশকরাও লেখকদের সাথে যোগাযোগ তো দূরের কথা, বই প্রকাশ তো এগুলো অন্য লেভেলের কথাবার্তা, তখন উনি বলছেন যে না, আমি তোমার বইটা করব এবং এটা করোনার মধ্যেই করব। তো 2020 সালে জুন মাসে আমার প্রথম বই প্রকাশিত হয়, সেটার নাম হচ্ছে পরদেশি 100 কবিতা, এবং প্রচ্ছদটা খুব সুন্দর, মানে নিজেই প্রশংসা করছি, কারণ আমার দু একজন অগ্রজ বলছেন যে আমার প্রচ্ছদ ভাগ্য ভালো। তো এটা প্রচ্ছদটা করছিলেন রাজীব দত্ত, পরদেশি 100 কবিতা। পরদেশি 100 কবিতা করার পরে 3-4 মাসের মধ্যে কাজের ফ্লোর কারণে আসলে আরও 3টা বই একসাথে হয়। 3টা বইয়ের মধ্যে একটা শাশুড়ি অন্যান্য গল্প নামে দক্ষিণ এশিয়ার গল্পের একটা সংকলন, তারপরে কল্লাম আল মাহমুদের মহানবীর যে জীবনী, মহানবী নামে বইটা, রাসূলের জীবনীটা করলাম। 4 নাম্বার বইটা একটু সময় নিলাম। 4 নাম্বার বইটা হচ্ছে সিলেক্টেড লেটার্স অফ কাজী নজরুল ইসলাম, যেটা দিয়ে আসলে আমি মনে করলাম যে এর আগে 3টা বই করার পরও আমার কনফিডেন্স আসে নাই যে অনুবাদক হিসেবে যে একটা প্রসপেক্ট আমার আছে, বা আমি অনুবাদ করে সামনের দিকে এগোবো। এই বিশ্বাসটা আসছে নজরুল অনুবাদ করতে গিয়ে।
আমি দেখলাম যে নজরুল তখন নজরুল মারা যাওয়ার তখন 46 বছর প্রায়। এত বছরে নজরুলের চিঠিগুলো যা মূল্যবান সাহিত্যমান বিবেচনায়, অথবা নজরুলকে যদি আমরা অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টসও যদি নজরুলের লেখায় খুঁজি, তাহলে নজরুলের চিঠিগুলোর সাহিত্য মূল্য অনেক। তো দেখলাম যে এত বছরে দেশে এত অনুবাদক থাকতে কেউ অনুবাদ করে নাই। আমি এই চান্সটা নিলাম, মন থেকে নিলাম। এই বইটা অনুবাদ করার কারণে আমার আসলে লাভ ক্ষতি দুইটাই হয়েছে। লাভ হলো যে নজরুল নিয়ে আমার আগ্রহটা বাড়লো, অনুবাদ নিয়ে আগ্রহটা বাড়লো। আর ক্ষতি হলো চট্টগ্রাম ছাড়তে হলো, কারণ হচ্ছে আমার এই বিশ্ববিদ্যালয়ে যেটা হয়, আজকে অন এয়ার বলি যেটা, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তো হচ্ছে কবিদের চেয়েও বেশি হিংসুক একজন সহকর্মীর প্রতি। তো যেটা হয়েছে, আমাদের এক সিনিয়র সহকর্মী নজরুলের সিলেক্টেড লেটার্স অফ কাজী নজরুল ইসলামের ভূমিকা লেখার কথা, এখন যখন বইটা পাবলিকেশনে যাবে ঠিক ওই মুহূর্তে উনি বাগড়া দেন, এবং এটা প্রকাশ না করার জন্য আরও নানা রকম তালবাহানা আছে, যেগুলো সব কথা বলা যায় না, কারণ আমরা তো সবাই এখনও বেঁচে আছি। তো এই বইটা প্রকাশ করতে না পারার মন খারাপ, ইট ওয়াজ ওয়ান অফ দ্য রিজনস দ্যাট আই লেফট দ্যাট ওয়ার্ক প্লেস। ওই ডিপার্টমেন্টটা অনেক বড় ডিপার্টমেন্ট, এখনও আমার খুব মন টানে ওই বিভাগের জন্য। এবং যেটা সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হচ্ছে, আই হ্যাড টু লিভ মাই ওন পেরিফেরি। চট্টগ্রাম আমার বাড়ি, বেড়ে ওঠা, পড়ালেখা, চাকরি শুরু, আমার এত শিক্ষার্থী, এত আড্ডা, সব ছেড়ে আমাকে এই সিলেক্টেড লেটার্স অফ কাজী নজরুল ইসলাম বইটা ছাপাবো এই জিদ থেকে চট্টগ্রাম থেকে বেরিয়েছি। এবং পরে এই বইটা 21 সালে ডিসেম্বরে এই বইটা পাবলিশ হয়েছিল। উল্টো চিন্তাটা হচ্ছে, আসলে আমার মনে হলো যে অনুবাদ তো আমার কাছে, আমি আসলে এখনও লেখালেখিতে আমি যেটা মনে করি সেটা হচ্ছে, আমি ইংরেজিটা বাংলা চেয়ে একটু স্বচ্ছন্দে লিখতে পারি বলে আমার মনে হয়। বাংলা লিখতে গেলে বাংলা লোকজন কি মনে করবে, বা কিছু ব্যবহারিক কিছু জায়গায় দুর্বলতা আছে এরকম মনে হয়। ইংরেজির ক্ষেত্রে আমি দেখলাম যে এটা তো আমার ধ্যান জ্ঞান, আমার সাবজেক্ট, আমি বলতে পারি যেটা আমার সাবজেক্ট। বাংলাকে তো আমার সাবজেক্ট বলতে পারি না, সাহস কম, ভিতরে আসলে ওই লেভেলের দক্ষতাটুকুও হয়তো গ্রো করতে হয়। তো ইংরেজির ক্ষেত্রে এইটা একটা জিনিস আমার মনে হলো যে প্র্যাকটিক্যালি আই ক্যান রাইট ইট স্পন্টেনিয়াসলি। আর একটা জিনিস চিন্তা করলাম যেটা, সেটা হচ্ছে আমাদের সাহিত্যগুলো তো বাইরের মানুষকে পড়াতে হবে। এইটা একটা কারণ। ওয়াইড রিডারশিপ, যেটা আবার কমনলি সবাই বলে, এইটা অনেকটা ওভার জেনারেলাইজ, যে ওয়াইড রিডারশিপের কথা বলে আমরা যেমন যেন তেন অনুবাদ করি। কিন্তু আমার আরেকটা রিডিং ছিল, সেটা হচ্ছে আমরা যদি একাডেমিক কাজ করতে চাই আমাদের বাংলাদেশের ভালো টেক্সটগুলো নিয়ে, তাহলে তো আমাকে আসলে ইংরেজি ভার্সনটা থাকতে হবে। যে আমি যদি এটার উপরে গবেষণা করতে চাই, বাংলা প্রাইমারি টেক্সটটা যদি ইংরেজিতে না থাকে, সেক্ষেত্রে তো একটা বড় প্রতিবন্ধকতা। এবং এটা অনুবাদ না হওয়ার কারণে আমাদের আমাদের সাহিত্য, যে বাংলাদেশের সাহিত্য যদি বিশ্বের কাছে পিছিয়ে থাকার কোনো কারণ থাকে, সেটা হচ্ছে একাডেমিয়ায় পৌঁছাতে না পারা। বইয়ের বাজারে পৌঁছানোর আগে তো আগে আপনাকে বিশ্ববিদ্যালয়ের বাজারগুলোতে পৌঁছাইতে হবে, বিশ্ববিদ্যালয়গুলো বিভাগগুলোকে টাচ করতে হবে। তা আমাদের বাংলা বইগুলোর ইংরেজি অনুবাদ না থাকাতে যথেষ্ট গবেষণা হয় নাই। আমি যেটাকে বলছি যে আমরা বিশ্ববিদ্যালয়ের টিচাররা তো প্রমোশনের জন্য কিছু ক্রাইটেরিয়া সেট করে রাখছি নিজেরা ভাই ব্রাদার গেমের মতো। সেটা হচ্ছে ওয়ান অফ দ্যাম ইজ আর্টিকেল রাইটিং। এই যে আর্টিকেল, ধরেন বাংলা বইগুলো যদি ইংরেজি অনুবাদ হতো, তাহলে ধরেন আর্টিকেল এখান থেকেও কিছু কাজ হতো, যেটা আসলে সাইটেশনের কারণে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তো। তো আমি চিন্তা করলাম যে আমি একটা কাজ, যেহেতু আমি নিজের কাছে স্পন্টেনিয়াস মনে করি, আমি নিজেকে স্বচ্ছন্দ বোধ করি, আমি এই জন্য শুরু করলাম যে না, আমি বললাম যে আমি আসলে বাংলা থেকে তো ইংরেজি থেকে বা বিভিন্ন ভাষা থেকে তো বাংলায় অনেকে অনুবাদ করেন, অনেক মশহুর অনুবাদক আছেন। তো আমি চিন্তা করলাম না, এই জায়গাটা একটু ট্রাই করে দেখি। তো আপনি যেটা বলছিলেন পায়োনিয়ার, হচ্ছে আসলে এই কাজটা আমি আসলে সমান্তরালে করতে চাই আর কি। ধরেন ইংরেজি থেকে কোনো টেক্সট ভালো লাগলো, সেটা করলাম, কিন্তু একই সময়ে এই ভালো লাগা থেকেই বাংলা টেক্সটগুলোর ইংরেজি অনুবাদটা জারি রাখা। আর নজরুলের চিঠি যে কেউ এর আগে অনুবাদ করে নাই বই হিসেবে, এবং এইটা যে আমি করতে পেরেছি, এটা আমার জন্য, আমি নিজেকে এই জায়গায় একটু আই ক্যান টেক সাম প্রাইড ইন মাই সেলফ, যে একটা কাজ আমি শুরু করেছিলাম। 2024 সালের পর তো আমাদের কি হলো, বিষয়টা হলো যে আমরা আস্তে আস্তে আমাদের একটা ভয়েস পেতে শুরু করলাম, যে যারা কাজ করতে চাই কিছু মানুষ। অন্য সময় হয়তো সাপ্রেস্টের কিছু বিষয় থাকে। এরপরে দেখা গেল যে এক সময় 24 মানুষ মনে করবে কি আসলে 24-এর গণঅভ্যুত্থানের পরে আমার সাথে নজরুল ইনস্টিটিউটের যাত্রা কি না, এরকম না আসলে।
জুলাই মাসের 1 তারিখ প্রথম নজরুল ইনস্টিটিউট থেকে আমাকে একটা ফোন করা হয় এর আগের দিন, যে আপনি নজরুলের একটা বায়োগ্রাফি বেরিয়েছে নজরুল পরিক্রমা নামে, আপনাকে এটা অনুবাদ করার জন্য আপনি সম্মত থাকলে আপনি আমাদের সাথে একটা মিটিং করেন। তো জুলাইয়ের 1 তারিখ 24 সালে আমি প্রথম জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউটে আসি। এরপরে যেহেতু একটা কাজের ওদের সাথে একটা সম্পৃক্ততা হলো, পরে তো মানে অ্যাগেইন ইটস এ গুড লাক ফর মি যে জাতীয় কবির ইংরেজি সাহিত্যকর্ম ইংরেজি অনুবাদ রিভিউ কমিটি এবং অনুবাদক কমিটি, যে কমিটিটা আছে ওখানে 9 জনের মধ্যে আমাকেও একজন মেম্বার করা হলো। তো আমরা এখন কী কাজ করব, আমি এসে আই ওয়াজ সো এক্সাইটেড, কারণ আমি তো আগেও কিছু কাজ করেছি এবং আমার প্ল্যান, আমি তখন মৃত্যুকুদা প্রায় শেষ করে রেখেছি কিন্তু কাউকে বলছি না, কারণ কোথায় পাবলিশ করবো একটা টেনশনের বিষয় আছে না। নজরুলের অনুবাদ বাংলাদেশে তো মানুষ নজরুলের উপন্যাস তো বাংলাই পড়ে না, ইংরেজিতে কে পড়বে, এরকম তো একটা টেনশন আছে। তখন ইনস্টিটিউটে এসে দেখলাম যে ওনারা নজরুল সাহিত্যকর্মের একটা বাছাই অংশ, যেটাকে নজরুল নির্যাস বলা হয় বাংলা বইটা, এটার অবশ্য কাজ আরও আগে অনেকেই শুরু করছিলেন, তখন এটাকে নজরুল নির্যাস বলা হতো, সরি আবশ্যিক নজরুল নামে। এবং এটা ইংরেজি অনুবাদ করার জন্য নানা রকম কমিটি হয়েছিল, ওনারা আসলে কাজ করেন নাই, মিটিং করেছেন। মিটিং করলে তো আবার মিটিং করে কাজ হয় না আর কি। তো আমরা যখন যোগ দিলাম তখন আমাদের প্রথম প্রায়োরিটি হলো যে নজরুল সাহিত্যকর্মের একটা সিলেকশন ইংরেজিতে অনুবাদ করা, যেটা পড়ে মানুষ, আমরা এটার নাম দিয়েছি দ্য কুইন্টেসেন্স অফ নজরুল। মানে নজরুল, কেউ যদি নজরুলের ওয়ার্ল্ডটা এক্সপ্লোর করতে চায় বা আগ্রহ তৈরি করতে চায়, তাহলে এই জায়গাটাতে কাজ করলে, এখানে নজরুলের কবিতা আছে, গান আছে। আমি কবিতা আর গানের ক্ষেত্রে হচ্ছে আমি তো নিজেকে কবিতা কম বুঝি মনে করি, যদিও আমার অনুবাদ শুরু কবিতা দিয়ে। আমি দেখলাম যে নজরুলের কথা সাহিত্যটাকে আসলে গুরুত্ব দেওয়া দরকার একাডেমিয়াতে অন্তত। আমি তখন এই কুইন্টেসেন্স অফ নজরুলে লাকিলি আমার বেশ কিছু অনুবাদ স্থান পায়। বেশ কিছু মানে হচ্ছে মানে লার্জার ভলিউম আমারই, এখানে যেমন আপনি মৃত্যুকুদা আমার অনুবাদে আছে, তারপরে আলিয়া থেকে শুরু করে 7টা নাটক আছে ওখানে, কয়েকটা গল্প আছে, যেমন এর মধ্যে শিউলিমালা আছে, তারপরে চিঠিপত্র আছে। চিঠিপত্রের মধ্যে ইন্টারেস্টিং চিঠি হচ্ছে নজরুলের কাছে নজরুল নার্গিসকে যে চিঠিটা লিখছিল সেটাও ওখানে আছে। তারপরে প্রিন্সিপাল ইব্রাহিম কার লেখা চিঠি, ইব্রাহিম কার কাছে লেখা চিঠিটা আছে। তারপরে মোটামুটি গল্প, প্রবন্ধ, নাটক, নাটিকা, ভাষণ, প্রতিভাষণ। এই কাজটা করে আমি খুব মানে নিজেকে খুব গর্বের একটা জায়গা হলো যে নজরুল নিয়ে কাজ করাটা প্রাতিষ্ঠানিকভাবে একটা স্বীকৃতি পাওয়ার কারণে এখন নজরুল নিয়ে কাজ করাটা আমার জন্য আরও বেশি সহজ বা আরও উপভোগ্য হবে বলে আমি মনে করি আর কি। বাংলাদেশে অনুবাদক অনেক, অনুবাদ কম, আমার যেটা মনে হয়েছে। কারণ অনেক অনুবাদক আছেন কিন্তু আমাদের অনুবাদ কম। ওই যে এইটা অনেকটা জীবনানন্দ দাশ, তো আমার জীবনানন্দ দাশ আমার প্রিয় কবি। জীবনানন্দ দাশ থেকে জীবনানন্দ দাশের তো কবিতাই অনুবাদ করলাম, গতবার একটা পাবলিশ হলো সিলেক্টেড পয়েমস অফ জীবনানন্দ দাশ নামে। তো জীবনানন্দ দাশের মতো করে বলতে গেলে আমাদের এখানে আসলে সবাই অনুবাদক বললেও কিন্তু সবার অনুবাদ আর অনুবাদ না। এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি তো নাই ভাই। ধরেন আমার পার্সোনাল ভলিউম হিসাব করলে, আমার মানে পার্সোনাল বুক টাইটেল হিসাব করলে আমি 25টারও বেশি বই অনুবাদ করেছি। এটার জন্য ধরেন আমার প্রতিষ্ঠান না, আসলে আমার প্রাতিষ্ঠানিক কোনো স্বীকৃতি না। আমার বিশ্ববিদ্যালয় এটাকে কোনো একাডেমিক কাজ মনেও করে না, এটাকে শিক্ষা ও গবেষণার কাজ বলে মনে করে কিনা আমি জানি না। এইসব বা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় এটা মনে করে বলে আমি মনে করি না। এই জায়গাটাতে আমাদের হচ্ছে যতদিন পর্যন্ত আপনি প্রাতিষ্ঠানিক বিদ্যা চর্চার ক্ষেত্রে অনুবাদকে গুরুত্ব দিবেন না, ততদিন পর্যন্ত ভালো অনুবাদক বা ভালো অনুবাদ আশা করা বোকামি। 1, 2 হচ্ছে আমাদের এখানে অনেক অনুবাদ হচ্ছে দেখে আসলে ভালো অনুবাদের জন্য মানুষের বোধহয় ভালো অনুবাদের প্রতি পাঠকের রুচি আছে, কিন্তু প্রকাশকের কতটুকু আগ্রহ আছে যে আমার ভালো অনুবাদ বাজারে পাঠকের কাছে পৌঁছাইতে হবে, সেটা হচ্ছে বোধহয় মানে হুড়োহুড়ি করে তাড়াহুড়া করে অনুবাদ করার একটা টেন্ডেন্সি আমাদের আছে। কেউ নোবেল পাইলো, নতুন একটা বই আসলো, এটার দিকে মনোযোগ। কিন্তু ভালো অনুবাদ যারা করতে চান, যারা আগ্রহ নিয়ে অন্তর দিয়ে, যে যেমন জালালউদ্দিন রুমির একটা কথা আছে যে অন্তর দিয়ে কাজ করলে সমুদ্র জয়ের সমান আনন্দ পাওয়া যায়। তো অন্তর দিয়ে যারা অনুবাদ করে তাদেরকে আসলে কয়েকটা কাজ করতে হবে। সে যদি প্রাতিষ্ঠানিক কোনো মানুষ হয় তাকে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে হবে বা আমাকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতিটা দিতে হবে। আর অন্যরা যারা কাজ করেন পেশাগতভাবে যদি কেউ অনুবাদ করতে চান, তাকে তো প্রকাশকের পক্ষ থেকে ওই প্রোভাইডিংসটা করা দরকার, সো দ্যাট অনুবাদ করে সে বলতে পারে যে আমি একজন অনুবাদক। এখন আমরা আসলে কয়েকটা পরিচয় বলার পরে উনি বিশ্ববিদ্যালয় শিক্ষক, উনি লেখক, তারপরে অনুবাদক, এটা কেন ভাই? আমার একটাই পরিচয় হোক, সেটা হচ্ছে অনুবাদক। এটার জন্য
আমার মনে হয় যে আমাদের অনুবাদকের তো দায় আছে, অনুবাদকের থেকে প্রকাশকের বা প্রতিষ্ঠানের যে দায়টা সেটা এনশিওর করা জরুরি। আর নতুনদের জন্য, নতুন মানে আমিও নতুন আসলে, ধরেন 8-10 বছর হলো কাজ করি, তারপরে আরও তো নতুন আছে, মানে একেবারে ছোটো ভাই, এরও তো ছোটো ভাই থাকে, ওই হিসেবে যেটা সেটা হচ্ছে অনুবাদ। অনুবাদ যদি মানে আসলে একটা কাজ পড়ে যদি পছন্দ হয় এবং আপনি যদি মনে করেন যে এই কাজটা অন্যদেরও জানা দরকার, আপনি যে ল্যাঙ্গুয়েজে জানেন সেটা অন্যদের আপনার নিজের মাতৃভাষায় বা ইংরেজিতে জানা দরকার, সেই কাজটা মনোযোগ দিয়ে করা বোধহয় মানে অনুবাদ একটা ইনসেপারেবল বা যেটাকে অনুবাদের গুরুত্বটা তো হচ্ছে আনডিনায়েবল। এবং অনুবাদ না থাকলে আমাদের তো কিছুই নাই, আমাদের সাহিত্য নাই, আমাদের শিল্প নাই, সংস্কৃতি নাই, কিছুই নাই। অনুবাদ তো আসলে ট্রান্সলেটার্স আর ট্রিটার্স, এটা আমার প্রথম বই আমি লিখছিলাম যে অনুবাদক মানে প্রতারক, ধরে গিয়ে এই বইয়ের অনুবাদ করা। তো পরে আসলে ট্রান্সলেটর তো সবসময় প্রতারক না, ট্রান্সলেটরকে তো আসলে ব্রিজ বিল্ডারও বলা যায়। তো এই ব্রিজ বিল্ডিংয়ের কাজটা ভগবান, মানে আপনি যদি মনে করেন যে আপনাকে দিয়ে আপনি ব্রিজ বিল্ডিংটা করতে পারবেন দুটো দেশের সাথে, দুটো কালচারের সাথে, তাইলে অনুবাদক হিসেবে কাজ করা দরকার। অন্যথায় বাজারে অনেক অনুবাদ আছে, মানুষ যেগুলো পড়ে সময় কাটাতে পারবে, হুদোহুদি এই কাজে এসে টেক্সটগুলো নষ্ট করার কোনো মানে হয় না বা লেখকের সাথে অন্যায় করার কোনো মানে হয় না। আমার অনুবাদক হিসেবে আমার একটা স্বপ্ন আছে বা আমার একটা সামনে আমার একটা লক্ষ্য আছে, সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের কথা সাহিত্যের যে অংশটা, এটা পুরোপুরি, এটা যদি পুরো অংশটুকু ইংরেজিতে অনুবাদ করে শেষ করতে পারি, ততদিন যদি সুস্থভাবে বেঁচে থাকি আমি এটা করার চেষ্টা করব। এটা করতে পারলে আমি মনে করব যে অনুবাদক হিসেবে আমার একটা অংশ, একটা স্বপ্নের একটা অংশ পূরণ করতে পারবো। আগে এটা করি, পরে আরও পরে এই কাজ শেষ হলে তখন না হয় আবার নতুন করে লক্ষ্য সেট করা যাবে। বাংলা ট্রিবিউনকে অনেক ধন্যবাদ।